মেজো মামি, আমি খাবারটা দিয়ে আসতেছি আর ওদেরকে ড্রয়িং রুমে আসতে বলতেছি। না, তুই যাবি না, আমি যাব ওর ঘরে। আর ও ঘরে কোনো খাবার দাবার যাবে না। আচ্ছা, এই নিয়ম ভাঙার সাহস হয় কোত্থেকে ওর? আপনাগো দুইজনারই মন সাপ। যতদিন আপনাদের মনে এরকম সাপ থাকবো ততদিনই আলাউদ্দিন আপনাদের এই বাড়ি থেকে যাইতে কইব না। আপনি আমাদের থাকতে দিতেছেন? নানু থামো তুমি। কারো প্রাইভেসি কেন নষ্ট করবা তুমি? কেউ তো তোমাকে বিরক্ত করতেছে না। আর আমি না বুঝি না, সবার সব বিষয় তোমার কেন নাক গলাইতে হবে কেন? আবার যদি মাথা ঘুরে পড়ে যেতে না চান, আপনাকে আমার কথা মানতে হবে। আপনি দেখছি আমাকে ফাঁসিয়ে ছাড়বেন ডক্টর। আমি অবাক হচ্ছি জেসমিনকে দেখে। মানে কি এমন জরুরি কাজ যে দরজা বন্ধ করে করতে হবে? এত বছর পর মা নিজে থেকে জেসমিনের সঙ্গে দেখা করতে চাইলো, নিজের হাতে খাবার নিয়ে যেতে চাইলো। মায়ের সাথে ভুল বোঝাবুঝি সমাধানের এর থেকে ভালো সুযোগ আর হতে পারতো? বাগানটা তো খুব সুন্দর সাজিয়েছো। তুমি একা সাজিয়েছো নাকি? তোমরা এখানে কি উদ্দেশ্য নিয়ে এসেছো ইমতিয়াজ? তুমি আর জেসমিন, তোমাদের দুজনের মধ্যে যে কিছু একটা চলছে সেটা আমি খুব স্পষ্ট বুঝতে পারছি। মানে কি চলছে? তোমরা কিছু একটা লুকোচ্ছ, আর এই লুকোচুরিতে এই বাড়ির শান্তি নষ্ট হচ্ছে। জেসমিন এই বাড়ির মেয়ে, ওর কারণে বাড়ির শান্তি কিভাবে নষ্ট হচ্ছে? জেসমিন একজন সিঙ্গেল মাদার, আর তারই সাথে তারই বয়সে একজন সিঙ্গেল পুরুষ এই বাড়িতে আসছে, দরজা বন্ধ করে কাজের কথা বলছে, নাকি কি করছে কে জানে। এটা শান্তি নষ্ট না? এই বাড়িতে জেসমিনের মা আছে, তার বড় দুই ভাই আছে, নিজের মেয়ে আছে, তারা সব দেখছে। আর তোমরা কি সেটা বুঝতে পারছো না? সেই সেন্স কি তোমার হারিয়ে গেছে ইমতিয়াজ? তুমি তো এতটা ইনসেন্সিবল কখনো ছিলে না। আমি তোমার কনসার্নটা বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমি এই ব্যাপারে সতর্ক থাকতে চেষ্টা করব। সতর্ক মানে? সতর্ক থাকা কি শেষ কথা নাকি? এই বাড়িতে এসব চলবে না ইমতিয়াজ। আমি চাই না তুমি এই বাড়িতে আর কখনো আসো। প্লিজ, তুমি আর এই বাড়িতে কখনো আসবে না, কখনো না। আর জেসমিনও এই বাড়িতে সবসময় থাকবে না। ও চলে গেলে তোমরা আগে যেখানে যেভাবে দেখা করতে সেভাবেই দেখা করো, কিন্তু এই বাড়িতে এসব চলবে না। কিন্তু সেটা তো সম্ভব না বিপাশা। কেন? মানে এই বাসা কেন আসতে হবে ইভেনচুয়ালি সেটা তুমি জানতে পারবে, কিন্তু আমি নিজে থেকে বলবো না। কিন্তু যতদিন জেসমিন এ বাসায় আছে ততদিন আমি আসবই। তুমি তো দেখি একদম টিনেজ লাভারদের মতো কথা বলছো ইমতিয়াজ। এইসব এই কলেজ লাইফে তোমাকে মানাতো, কিন্তু এই বয়সে ঠিক মানাচ্ছে না। এখন তো মনে হচ্ছে ইস্যুটা জেসমিনের মা ভাইয়ের না, তোমার। মানে আমি জেসমিনের সাথে একা সময় কাটাচ্ছি, এটা বোধহয় সহ্য হচ্ছে না। জেলাসি? আমি তোমাকে অনেক আগেই ভুলে গিয়েছি ইমতিয়াজ। শওকতের সাথে আমি খুব সুখে আছি। আর তাছাড়া শওকত খুব ভালো মানুষ, সহজ সরল। আর শওকত সাহেব কেমন মানুষ আমি তা জানি না, তবে আজ বাসায় ঢুকেই তোমার চোখ দেখে বুঝেছি তোমার মনটা খারাপ। আর শওকত সাহেবের আচরণ দেখে বুঝেছি উনি নিজে এটার জন্য দায়ী। মিথ্যে সুখী সাজার যে চেষ্টাটা তুমি করছো, করো, কিন্তু আমার সাথে করো না প্লিজ। তোমার কোনটা সত্য কোনটা মিথ্যা এটা আমি সেই দিন থেকেই জানি। ডাক্তারি কি হিউম্যান সাইকোলজি নিয়ে করেছো? মাত্র কয়েক মিনিট দেখে অন্যের জীবন বিচার করে তারা যারা নিজেরা প্রচণ্ডভাবে অসুখী। তারাই তাদের জীবনের মতো করে অন্যদের জীবন বিচার করে। বুঝতে পেরেছি ইমতিয়াজ, আমাকে এত সুখী দেখবে এটা বোধহয় তুমি কল্পনাও করতে পারোনি। আমি সবসময় তোমাকে সুখী দেখতে চেয়েছি বিপাশা। তাই তাই আমাকে কিছু না জানিয়ে বিদেশে চলে গিয়েছিলে?
সাহস করে সামনাসামনি এসে বলতেও পারোনি যে তুমি চলে যাচ্ছ। চলে যাওয়ার 2 মাস পরে 2 লাইনের একটা চিঠি, আমার আশায় থেকো না বিপাশা, তোমার জীবনটা গুছিয়ে নিও। বাহ, কি চমৎকার ভালোবাসা। তবে আমি তোমার প্রতি কৃতজ্ঞ ইমতিয়াজ। সেদিন যদি তুমি আমাকে ছেড়ে চলে না যেতে, তাহলে হয়তো এত সুন্দর পরিবার আমি পেতাম না। তোমার প্রতি আমার যে ইমোশন ছিল সব আমি মাটি চাপা দিয়েছি। এখন এই পরিবারটাই আমার সব, আর এই পরিবারে কোনো অশান্তি আমি হতে দেব না। ইমতিয়াজ, তোমার জায়গা ওই গেটের বাইরে, আর আমার জায়গা এই বাড়িতে। আমি চাই না তুমি এই বাড়িতে কখনো আসো। এটা আমার বাড়ি, এই বাড়ির মেয়ে আমি। এই বাড়ির ভালো মন্দ সমস্ত কিছু দেখার দায়িত্ব আমার, আর আমি চাই না কোনো অশুভ শক্তির ছায়া এই বাড়ির উপর পড়ুক। হ্যালো লুবনা। হাবিব ভাই, তুমি কিছু করতে পেরেছো? নাহিয়ানের খোঁজ পেলে? কোথায় আছে এখন? তোমাকে তো একটু শান্ত হতে হবে লুবনা। আমি তো লোক লাগিয়েছি, তোমাকে বললাম তো। ধৈর্য ধরতে হবে। কাজটা যতটা সহজ ভাবছো ততটা সহজ নয়। আর কত ধৈর্য ধরবো হাবিব ভাই? আমি আর পারছি না, আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি আমার ছেলেটার জন্য। তুমি কিছু একটা করো প্লিজ। ছেলের জন্য তোমার এই মায়া দেখে না আমারই অনেক খারাপ লাগছে। তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে, রাখছি। খোঁজ তো কাল রাতেই পেয়ে গেছিল না, কিন্তু নাহিয়ানকে তো এত সহজে পাওয়া সম্ভব না। তোমাকে একটু ধৈর্য ধরতে হবে। তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই না, কিন্তু নাহিয়ান তো শুধু তোমার সন্তান নয়, তোমার আদরের স্বামী সাফায়েতেরও সন্তান। সাফায়েতের সাথে আমার অনেক পুরনো হিসাব নিকাশ বাকি আছে না। হিসাবটা মেলানোর কোনো সুযোগ পাচ্ছিলাম না। এখন যখন সুযোগটা এসেছে, আমি কি এত সহজে ছেড়ে দেব? সাফায়েতের কলিজায় টান না লাগা পর্যন্ত আমার শান্তি হবে না। সবকিছু এবার আমি সুদে আসলে উসুল করব।
হ্যালো বস। হ্যাঁ, আমি এই ছেলেটার পেছনেই আছি। আপনি চিন্তা করবেন না, আমি আপনার কথা মতোই কাজ করছি। বাকি আপডেট বলো, ও এখন কোথায়? এই তো গুলশানের একটা রাস্তা ধরেই ও হাঁটছে। আমার মনে হচ্ছে ও কোনো চাকরির খোঁজ করছে। এক একটা অফিসে ঢুকতেছে আর মন খারাপ করে বের হচ্ছে। গুড। মনে রাখবে ও কোথায় যাচ্ছে, কি করছে, কার সঙ্গে দেখা করছে, কেন করছে, সব কিছুর খবর চাই আমি। কোনো কিছু মিস করবে না। ওকে বস, আজকের ভিতরে ওর নারী নক্ষত্র সব আপনার টেবিলে রাখবো। ঠিক আছে বস, রাখছি। ওকে। সন্ধ্যা হয়ে গেছে, বাড়িঘর সব অন্ধকার করে রেখে দিয়েছে। মা, আপনি এখানে অন্ধকারে একা একা বসে আছেন, লাইট জ্বালাননি কেন? আপনাকে শরীর খারাপ লাগছে? মা, মা আপনি কাঁদছেন? কি হয়েছে মা, বলেন না আমাকে। প্লিজ চুপ করে থাকবেন না, বলেন। মেজবু, আমার এই সাজানো গোছানো সংসারটাতে কার নজর পড়লো বলো তো? প্রতিদিন ভর সন্ধ্যায় এই বাড়ির এই ড্রয়িং রুম চা নাস্তার আয়োজনে গম গম করতো, সবাই আনন্দ উৎসব করতো, হাসি ঠাট্টা করতো। আর আজ এখন পর্যন্ত কেউ একটু বাতিটাও জ্বালালো। বাড়িটা কেমন শুনশান প্রাণহীন হয়ে গেল। কেউ কোনো নিয়মে চলছে না, কেউ পরম্পরাও মানছে না। মা আসলে দেখো, নাহিয়ান বাড়ি ছেড়ে চলে গেল, স্বামীকে অপমান করে কথা বলল, বাড়ির বড় বউ চাকরি করবে বলে সিদ্ধান্ত নিল। অথচ দেখো, আমাকে জানানোর প্রয়োজন বোধ করলো। আমি বুঝতে পেরেছি এই বাড়িতে আমার আর আগের জায়গা নেই, আমার পরম্পরাও নেই। আমি বড় একা হয়ে গেছি, বড় একা। আপনাকে এই বাড়ির এখনো সবাই শ্রদ্ধা করে, ভয় পায়। প্লিজ এভাবে বলবেন না। আজ আমাকে বলতে হবে মেজবু, আমাকে বলতে দাও। আমি কাউকে তো মনের কথা বলতে পারি না। তোমাকে যে কেন বলছি তাও তো জানি না। হয়তো আমি আর সহ্য করতে পারছি না। সবাই তো নিজের মতো জীবন গুছিয়ে নিচ্ছে, আর আমি যে একা, সে একাই তো রয়ে গেলাম। আমি বাইরে থেকে যতই শক্ত থাকি না কেন মেজবু, আমি কিন্তু ভিতরে একদম শেষ হয়ে যাচ্ছে, ভেঙে শেষ হয়ে যাচ্ছে। বিপাশা, আমি ব্যর্থ। আমি পরিবারটাকে আর এক সূত্রে বেঁধে রাখতে পারলাম না, আর পারলাম না। মা, আপনি একা না, ব্যর্থ না। মা, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার এই সাজানো গোছানো সংসারটাকে আমি ভেঙে যেতে দেব না। আমি নিজের হাতে গড়ব এই সংসার। আপনিই তো বলেছেন
একটা সংসারের সম্মান, একতা, পরম্পরা কতটা জরুরি। আমি আমি আবার সবাইকে এক সুতোয় গাঁথব। মা, আপনি তো নিজের হাতে আমাকে এই সংসারের যোগ্য করে তুলেছেন। এখন আমি প্রমাণ করব যে আমি সত্যি আপনার যোগ্য হতে পেরেছি কিনা। হোয়াট? মিশু মামি আপনাকে এই বাসায় আসতে নিষেধ করছে? কিন্তু কেন? এটা অস্বাভাবিক কিছু না রাশা। মানে আমি কেন তোমাদের বাসায় বারবার যাচ্ছি, কেউ যদি কারণটা না জানে তবে সন্দেহ করতেই পারে। বাইরে যাবো না তো কি করব? নাইয়ান ভাইয়া তো বাড়ি থেকে চলে গেছে, আর তুমি তো বাড়িতে থেকেও নাই। 24 ঘন্টায় তো 2টা কথা বলো না আমার সাথে। মেঘা, আমার ফুল টাইম জবের ইন্টারভিউ কল আসছে, অনেক অনেক বড় কোম্পানি। রিয়েলি, আমি তোমাকে বলছিলাম না নাহিয়ান, প্যারা নিও না, সব কিছু ঠিক হয়ে যাবে। তোর আর কোনো নেক্সট কাজ নেই, যা করার আমি করব। শিকার যখন জালে একবার আটকা পড়েছে, জালটা টেনে তোলার দায়িত্বটা আমারই। ভুলে যাস না, এই সংসারটা এখনো তো নানরি, আর আমি চাই না কোনো ঝামেলা হোক। আর সেই কারণে ডক্টর ইমতিয়াজকে প্রথমে না করে দিয়েছে। আর জেসমিন অসুস্থ, ওর জন্য অন্য ডাক্তার আসবে। এই ব্যাপারে কোনো কথা শোনা হবে না তোর। হ্যাঁ হ্যাঁ, আমি বের হয়েছি, আসতেছি। না না না, 10 মিনিট লাগবে। হ্যাঁ আমি আসতেছি, আমি এক্ষুনি আসতেছি। মেঘা,